সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে। আর শুরুতেই থাকছে শিরোনাম। ডলার বাদ দিতে এবং নিষেধাজ্ঞা এড়াতে চীনের সাথে ইরানের চুক্তি। মার্কিন বিমানবাহী রণতরীতে অগ্নিকাণ্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত 22। আয়া সোফিয়াকে মসজিদ করায় যা বললেন পোপ। নেলসন ম্যান্ডেলার মেয়ে জিন্দুজি ম্যান্ডেলার মৃত্যু। করোনার মধ্যেই কুয়েতে প্রাণঘাতী জায়েন্ট হর্নেটের হানা। পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে 4 সেনা নিহত। পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে জম্মু ও কাশ্মীর। মাস্ক না পরা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তরুণীর। ইসলামী শাসন ব্যবস্থায় সংস্কার আনলো সুদান, নিষিদ্ধ মেয়েদের খতনা। পাকিস্তান নয়, ভারতের মূল প্রতিদ্বন্দ্বী চীন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকা মুহাম্মদ বলেছেন, বাণিজ্য ক্ষেত্রে ডলারের লেনদেন বাদ দেওয়া এবং অবৈধ একতরফা মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর লক্ষ্য নিয়ে চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করা হচ্ছে। তিনি বলেন, 25 বছরের এই রোড ম্যাপ চুক্তির চেয়েও বেশি কিছু। চুক্তিতে নির্দিষ্ট একটি বিষয় থাকে, কিন্তু এই রোড ম্যাপ আরো বেশি বিস্তৃত। আলী আকা মুহাম্মদ বলেন, তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ছাড়া অংশীদারিত্বের এই রোড ম্যাপ দু দেশের অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সহযোগিতা নিশ্চিত করবে। ইরান এবং চীনের উপর যেসব ক্ষেত্রে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করে, এই চুক্তি তা থেকে সুরক্ষা দিবে এবং দুদেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা বাড়বে। আকা মোহাম্মদ বলেন, ইরান এবং চীনের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাক, আমেরিকা তা চায় না, কিন্তু এই রোড ম্যাপস মার্কিন নিষেধাজ্ঞাকে ব্যর্থ করে দিবে। ইরান ও চীনের মধ্যে চুক্তি সই হলে ইরানের বিভিন্ন প্রকল্পে হাজার হাজার কোটি ডলারের চীনা বিনিয়োগ এবং মার্কিন নিষেধাজ্ঞা অর্থহীন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। আফগান সীমান্তবর্তী পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের 4 সৈন্য নিহত হয়েছেন। রবিবার দেশটির সামরিক বাহিনী একথা জানায়। খবর এফবিআর। খবরে বলা হয়, নর্থ ওজিস্তান জেলার রাজধানী অস্তিত্বপূর্ণ মিশান শহরে এ ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে স্বদেশী ও বিদেশি জঙ্গিদের বিরুদ্ধে অনেক সামরিক অভিযান চালানো হয়। এই এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের গোপন আস্তানা গুড়িয়ে দিতে নিরাপত্তা বাহিনীর অভিযান চালালে সর্বশেষ এক সংঘর্ষ ঘটে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তারা জঙ্গি হামলার শিকার হওয়ার পরপরই সেনারা দ্রুত এই এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে লুকিয়ে থাকা সকল সন্ত্রাসী নিহত হন। এতে আরো বলা হয়, সেখানে গুলি বিনিময় এলাকাতে 4 সেনা শাহাদত বরণ করেন। এ সংঘর্ষে 4 সন্ত্রাসীও নিহত হয়েছেন। পাকিস্তান 1 দশকেরও বেশি সময় ধরে স্বদেশী ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে আসছে। দেশটিতে জঙ্গিদের হামলায় হাজার হাজার বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছে। পাকিস্তানের এ অঞ্চলে সামরিক বাহিনীর অভিযানের পর দেশটিতে সহিংসতা হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রের নৌঘাটিতে নোঙর করা একটি বিমানবাহী রণতরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় 18 সেনা ও 4 বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল সকালে এ ঘটনা ঘটে। ইউএসএস বোনহোম রিচার্ড নামের রণতরীটি সমুদ্রে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ 1000 সেনা বহন করতে সক্ষম হলেও এটিতে আগুন ধরে যাওয়ার সময় এটিতে প্রায় 200 ক্রু উপস্থিত ছিলেন। মার্কিন নৌবাহিনীর অন্যতম মুখপাত্র জ্যাকসন বলেছেন, রণতরীটিতে মেরামতের জন্য এই নৌঘাটিতে নোঙর করা হয়েছিল। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তিনি আরো জানান, অন্তত 18 সেনা ও 4 বেসামরিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়, তবে এতে যুদ্ধজাহাজটির অপূরণীয় ক্ষতি হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের মধ্যে কুয়েতবাসীর জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এশিয়ান জায়েন্ট হর্নেল বেঙ্গুল। এর মধ্যে ভয়ঙ্কর এই ভেমরুলের বেশ কিছু ভিডিও প্রকাশ পেয়েছে। আর ভয়ঙ্কর প্রজাতির এই ভেমরুল মৌমাছি চাষের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। কালো কমলা রঙের মিশনের ডুরাকাটা জায়েন্ট হর্নেট 5 সেন্টিমিটারের বেশি লম্বা, সঙ্গে রয়েছে হুল। এরা প্রচণ্ড আক্রমণাত্মক
ওয়াশিংটনের টেস্ট ইউনিভার্সিটির গবেষক বলেছেন, এই হর্নেট মানুষের জীবনের জন্য হুমকি। এর জের ধরেই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। এই জাতের ভেমরুলের মূল লক্ষ্য থাকে মৌমাছি। মৌমাছি মূলত এই জাতের ভেমরুলের প্রধান খাবার। এদের প্রচণ্ড শক্তিশালী চোয়াল রয়েছে, ফলে এরা যখন ঝাঁক বেঁধে কোনো মৌচাকে আক্রমণ করে তখন প্রায় সব মৌমাছিকেই মেরে ফেলে। এমনকি মৌমাছির লাবাক্ষেও এরা খেয়ে ফেলে, ফলে মৌচাক ও ফুল চাষের বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে ভেমরুল। পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার বনে জায়েন্ট হর্নেটের দেখা মেলে। পোকামাকড় খেয়েই তারা বেঁচে থাকে। পতঙ্গ আক্রমণের সময় নিউরোটক্সিন নামের এক ধরনের বিষ নির্গত করে জায়েন্ট হর্নেট। এর বিষাক্ত কামড়ে মৃত্যুও হতে পারে। এমনকি এর বিষ মৌমাছির তুলনায় 7 গুণ বেশি। গরমের শেষের দিকে মূলত এই ভিন্ন প্রজাতির ভেমরুলের দেখা মেলে। 30 বছরের বেশি সময় ধরে নিজ দেশের ইসলামী শাসন ব্যবস্থার ব্যাপক সংস্কার আনার উদ্যোগ নিল উত্তর আফ্রিকার দেশ সুদান। গত সপ্তাহে দেশটির পার্লামেন্টে বেশ কয়েকটি আইন পাশ হয়। প্রথমবারের মতো দেশটির সরকারের এসব আইনের ব্যাখ্যা দিয়েছেন নাসরিন আব্দুল বারী। বলেছেন, আমরা সুদানের সব ধরনের মানবাধিকার লঙ্ঘনকারী আইন বাতিল করব। এই সংস্কারের অংশ হিসাবে অমুসলিমদের মদ পানের অনুমতি এবং সৎধর্ম ত্যাগের আইন ও অপরাধের শাস্তি হিসাবে জনমুখে আগার সাজা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। একই সঙ্গে নতুন সংস্কারের উত্তর আফ্রিকার এই দেশটিতে মেয়েদের খতনা করানোর প্রথম প্রথা নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে সন্তানদের সঙ্গে নারীদের ভ্রমণের সময় কোনো পুরুষ স্বজনের অনুমতির দরকার হবে না বলেও জানানো হয়েছে। তুরস্কের ঐতিহাসিক আয়া সুফিয়া মসজিদ নিয়ে এবার মুখ খুললেন পোপ ফ্রান্স। ভাটিকানে প্রার্থনার পরে পোপ বলেন, আয়া সুফিয়ান ঘটনার আমি ব্যথিত। ইস্তানবুলের কথা বারবার মনে পড়ছে। গোটা বিশ্বেই ইস্তানবুলের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে। তুরস্কের একটি আদালত গত শুক্রবার ঘোষণা করে আয়া সুফিয়া ফের মসজিদ হিসাবে ব্যবহার করা যাবে। আদালতের ঘোষণার পরই তাকে স্বাগত জানায় তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। একটি নির্দেশনার সই করে তিনি জানিয়ে দিয়েছেন যে আগামী 24 জুলাই থেকে ফের নামাজের জন্য ব্যবহার করা যাবে মসজিদটি। এরদোগান অবশ্য জানিয়েছেন, মসজিদটি হিসাবে ব্যবহৃত হলেও আয়া সুফিয়া দেখার জন্য সমস্ত ধর্মের পর্যটকরাই সেখানে প্রবেশ করতে পারবেন। কিন্তু তাতেও নিন্দা থামছে না। গ্রিস সহ বেশ কিছু দেশ তুরস্কের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। ইউনেস্কো জানিয়েছে আয়া সুফিয়ার ওয়ার্ল্ড হেরিটেজ পুনর্বিবেচনা করা হবে। প্রায় 1500 বছর আগে তৈরি হয়েছিল আয়া সুফিয়া। ক্যাথিড্রাল হিসাবে এই বিশাল কাঠামো তৈরি করা হয়, কিন্তু 1453 সালে অটোমানরা রাজত্ব করতে এসে গির্জাটিকে মসজিদে রূপান্তরিত করেন। এরপর 1934 সালে তুরস্কের উদারপন্থী নেতা তথা আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্ক মসজিদটিকে জাদুঘর হিসাবে ব্যবহৃত করেন। সেই থেকে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর হিসাবে পরিচিত পেয়ে আসছে আয়া সুফিয়া। শুধু তাই নয়, ধর্মীয় সব স্থানের একটি মডেল হিসাবে চিহ্নিত হয় কাঠামোটি। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর 14 জুলাই থেকে পর্যায়ক্রমে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে জম্মু ও কাশ্মীর। সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী শুধুমাত্র বিমানে করে যে পর্যটকরা আসবেন তারাই জম্মু কাশ্মীরে থাকার অনুমতি পাবেন। তবে জম্মু কাশ্মীরে পৌঁছানোর আগে হোটেল বুকিং কনফার্ম থাকতে হবে। বিমানবন্দরে পৌঁছানোর পর তার প্রমাণ দেখাতে হবে প্রশাসনকে। যতদিন জম্মু কাশ্মীর পর্যটকরা থাকবেন ততদিনের বুকিং আগাম করে রাখতে হবে। এছাড়া পর্যটকদের ফেরার কনফার্ম টিকিটটিও থাকতে হবে। তবে যেসব পর্যটকদের বয়স 65 বছরের বেশি তাদের এখনো জম্মু কাশ্মীরে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। গাইডলাইন না মানলে পর্যটকদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবেলা আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে কাশ্মীর প্রশাসন। গত বছরের আগস্টে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরকে স্বত্বশাসনের বিশেষ মর্যাদা থেকে ভারতীয় সংবিধানের 370 ধারাটি বাতিল করে দেশটির সরকার। মুসলিম অধ্যুষিত রাজ্যটির বিশেষ সুবিধা দেওয়া সাংবিধানিক আইনটি বাতিল করে দেন। এরপর থেকে দীর্ঘদিন সেখানে কারফিউ জারি রাখা হয়। তবে সম্প্রতি সেখানে বিধিনিষেধ শিথিলতা আনা হলেও এখনও সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারেননি কাশ্মীরবাসী।